পরীমণি, নায়িকা পরীমণি তার ফেসবুকে লিখেছেন মজা। সেই মজাটা লেখার সাথে সাথে তিনি একটা কার্ড শেয়ার করেছেন। সেটার লেখা যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে দুবাই থেকে। পরীমণির মজার কারণ কি? কারণ 2021 সালে এই জুন মাসের এই 9 তারিখে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পরীমণি বোধহয় 10 তারিখে খুবই কান্নাকাটি করে একটা প্রেস কনফারেন্স করেছিল যে বোট ক্লাবে তাকে ভীষণ রকমের অত্যাচার করা হয়েছে। এবং ওই সময় বোট ক্লাবের সভাপতি ছিলেন হচ্ছে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন। পরীমণির মজা লাগারই কথা, কারণ তারপর পরে পরীমণি ভীষণ রকমের জটিলতায় পড়ে গিয়েছিল তার জীবন, এবং তাকে শেষ পর্যন্ত জেল খাটতে হয়েছে কারণ তিনি অভিযোগ করেছিলেন নাসির উদ্দিনের বিরুদ্ধে, যিনি বোট ক্লাবের আরেকজন পরিচালক ছিলেন। পরীমণির মতো স্বস্তি নিশ্চয়ই অনেকে পাচ্ছে, কারণ বেনজির আহমেদ 600 বিঘা জমির মালিক ছিলেন। সেই 600 বিঘা জমির বেশিরভাগই তিনি হিন্দুদের কাছ থেকে জবরদখল করেছিলেন এবং নানা মানুষের কাছ থেকে তিনি জবরদখল করেছিলেন। 600 বিঘা জমি আপনারা কি একবার ভাবতে পারেন? শুধু গোপালগঞ্জে মানে কে জানি লিখেছিল যে আরেকটু হলে তো পুরো গোপালগঞ্জটাই বেনজির আহমেদ কিনে ফেলতেন। এর বাইরে তার নানা জায়গায় তার এবং তার স্ত্রীর অনেক 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 সম্পত্তি আছে। তার রিসোর্ট আছে অনেক বড়, এবং নানা কিছু তা আছে। তো অবৈধ সম্পদ অর্জনের জন্য তার বিরুদ্ধে মামলা হচ্ছিল তখন, যখন আসলে বেনজির আহমেদ আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ আমলেই কিন্তু তার এই দুর্নীতির ঘটনা প্রকাশ পেয়েছিল। কি কারণ? তার আগে একটু বেনজির আহমেদের কথা বলে নেই। বেনজির আহমেদ খুবই দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, মেধাবী যাকে বলা হয়। কারণ 2011 থেকে 2015 পর্যন্ত পুলিশের যে সর্বোচ্চ পদক বিপিএম, যেটা প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া হয় পুলিশকে, সেটা তিনি পেয়েছেন 5বার সেই পদক পাওয়া পুলিশ কর্মকর্তা হচ্ছে বেনজির আহমেদ। এবং তিনি 2015 সালে তারপরে তিনি ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেন, কারণ এত মেধাবী একজন মানুষকে আওয়ামী লীগ বেছে নিয়েছে পুলিশ কমিশনার হিসেবে। এবং তারপর পরে তার ডিএমপি হিসেবে কাজ করার পর তিনি কিন্তু র্যাবের মহাপরিচালক হয়ে যান। র্যাবের মহাপরিচালক হয়ে যাওয়ার পরেই তার যে ক্ষান্ত হয়েছিল তা না, তার পরবর্তীতে তিনি হয়েছেন পুলিশের মহাপরিদর্শক। 2020 থেকে তিনি 2022 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। চাইলে সবাই আমরা ভেবেছিলাম যে 2022-এ তার চুক্তিটা শেষ হওয়ার পরে চুক্তি নবায়ন হবে, কারণ বেনজির আহমেদ ছিলেন আওয়ামী লীগের খুবই কাছের মানুষ, বিশেষ করে শেখ হাসিনার। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে তার মেয়াদ বাড়ে নাই, এবং তার মেয়াদ না বাড়ার পরেই দেখা গেল নানা পত্রিকায় তার দুর্নীতির খবর ছাপা হচ্ছে। মানে অদ্ভুতভাবে দুর্নীতির খবর ছাপা হচ্ছে, এবং এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির তথ্য, যেটা আসলে ভাবাও যায় না যে আওয়ামী লীগ ক্ষমতা এবং আওয়ামী লীগেরই সাবেক আইজিপির বিরুদ্ধে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতির খবর 2024 সালে প্রকাশিত হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল আসলে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বেনজির আহমেদকে ঠিক ওন করছেন না। এটা বোঝা যাচ্ছিল এই কারণেই, কারণ হচ্ছে এইসব খবরের প্রেক্ষিতে মানে পত্রিকা বন্ধ করে দেওয়া, কোনো কিছু করা, সেটার বিপক্ষে কোনো বক্তব্য দেওয়া, কোনো বক্তব্য সেখান থেকে আসছে না, বা একে একে বেনজিরের দুর্নীতির সকল খবর প্রকাশিত হচ্ছিল। অন্য সময় কি হতো, খবরগুলি চাপা দিয়ে হতো, সাবেক আইজিপির নামে এইসব পুরা পুলিশ বাহিনী লেগে যেত, নানা কিছু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু হলো না। তো ধরে না সবাই আমরা জানতাম যে আসলে শেখ হাসিনা বেনজির আহমেদের উপর থেকে তার সেই হাত উঠে নিয়েছেন। কেন উঠে নিয়েছেন? কারণ বেনজির আহমেদ আসলে এতখানি উগ্র হয়ে গিয়েছিলেন বা এতখানি প্রতাপশালী প্রভাবশালী হয়ে গিয়েছিলেন যে তাকে শেখ হাসিনাও কন্ট্রোল করতে পারছিলেন না একই সাথে। ফলে তার আইজিপির মেয়াদ বাড়ে নেই এবং তার কোনো কিছুতে শেখ হাসিনা আর হাত দেন নাই। আইজিপি দুবাই চলে গিয়েছিলেন, তার প্রভাব খাটাইয়া তিনি এয়ারপোর্ট ক্রস করে তিনি চলে গেছেন এবং দুবাই ছিলেন। ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হয় না, মানে ধরা হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল। ইন্টারপোলের রেড নোটিশ কিন্তু অনেকের বিরুদ্ধে জারি। আপনি কি জানেন যে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ একই সাথে
তাপস, আরও কয়েকজনের, নসরুল হামিদ বিপু, এরকম 12 জনের বিরুদ্ধে ইন্টারনেটে রেড অ্যালার্ট জারি করার আবেদন করেছে সরকার। তবে তাদের ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরা হবে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। কারণ ইন্টারপোলের মাধ্যমে আসলে যে লিস্ট আমরা দেখতে পাই সেখানে এখনো পর্যন্ত শেখ হাসিনা সহ ওই 12 জনের নাম নাই। তো ইন্টারপোলের মাধ্যমে কি এইটাই প্রথম যে ধরা হয়েছে? না, এর আগেও বাংলাদেশে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ধরা হয়েছে। ইন্টারপোলের কিন্তু বলা হয়ে থাকে 59 থেকে প্রায় 64 জনের নাম, বাংলাদেশের নাম ইন্টারপোলের তালিকায় আছে। এবং শুধু কি তালিকায় থাকা, কারণ নানা সময় আমরা রাজনৈতিকভাবে অনেকের নাম দেখি যে ইন্টারপোলের রেড লিস্টে, রেড অ্যালার্টে ফেরানোর জন্য, রাখার জন্য আবেদন করা হয়। সেই তালিকাটা আসলে 59 থেকে 64 পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত পুরো তালিকা ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায় না। ইন্টারপোলের ওয়েবসাইটে অনেক 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 কালা জাহাঙ্গীর থেকে শুরু করে অনেকের নাম আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখা যাচ্ছে। এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট কি আসলেও শুধু অ্যালার্ট, নাকি অন্য কিছু কাউকে ফেরত আনা যায়? এর মধ্যে 15 জনকে নিয়ে আসা হয়েছে। বেশিরভাগই মানব পাচারের সাথে জড়িত যারা ছিল, আন্তর্জাতিকভাবে তারা মানব পাচার টাচার করে বিভিন্ন জায়গায় থাকতেন, তাদের মধ্যে থেকে 15 জন কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে আসছে বাংলাদেশ সরকার। তো বেনজির আহমেদকে ধরেছেন, একদম আলোচিত চরিত্র, কারণ এরকম আলোচিত চরিত্র খুব বেশি রেড অ্যালার্টের মাধ্যমে, মানে ইন্টারপোলের মাধ্যমে ধরার নজির বাংলাদেশে নাই। আলোচিত চরিত্র 30 দিনের মাধ্যমে সকল কাগজপত্র দুবাইকে পাঠানো হবে, মানে সংযুক্ত আরব আমিরাতকে পাঠানো হবে। তারা গেলে যাচাই বাছাই করে তাদের হাতে ফেরত দিবেন। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, অঘোষিত সম্পদ, বিপুল সম্পদ আহরণ, নানা রকমের মামলা আছে বেনজির আহমেদের বিরুদ্ধে। কিন্তু বেনজির আহমেদকে আসলে এই ধরনের ধরাটা তখন ধরল যখন আওয়ামী লীগের অনেকেই বিদেশে আছেন, নানা ধরনের মামলায় তারা কি বলে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধের মামলায়ও তারা অভিযুক্ত, জুলাইয়ের গণহত্যার মামলাতেই তারা অভিযুক্ত। এরকম অনেকে আছে, বড় বড় নেতা, পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী, অনেকে কিন্তু আছে। তার মানে কি এটা শুরু যে যারা পলাতক অবস্থায় আছেন তাদের কোনো না কোনোভাবে এই সরকার ফিরিয়ে আনার জন্য মানে অসম্ভব রকমের চেষ্টা চালাবেন, এবং কূটনৈতিক চ্যানেলে তারা চেষ্টা চালাবেন যাতে এটা হয়। সেটা হলে যারা পলাতক আছেন তাদের জন্য তো একটা বড় ধরনের দুঃসংবাদ তো বটেই। কিন্তু বাংলাদেশ আসলে যে জায়গায় এসে পৌঁছেছে, যে দুর্নীতিবাজরা যে জায়গাতেই থাকুক তাদেরকে ধরে নিয়ে আসার যে অবস্থানটা, এটা অবশ্যই স্যালুট করার মতো। কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, এটা বিশ্বজুড়ে যত ছড়িয়েছে, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হলেও দুর্নীতিতে যারা জড়িত তাদের যে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা নিশ্চয়ই সেটা প্রমাণ করার সুযোগের একটা জায়গা রাখবে। তো আজকের জন্য বেনজির আহমেদের এই গ্রেফতার বিরাট খবর ছিল বাংলাদেশের জন্য। আমরা জানি না কবে নাগাদ আসলে বেনজির আহমেদকে নিয়ে আসা সম্ভব হবে, এবং নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো আদৌ যা সম্ভব হবে কিনা সেটা দেখার জন্য আমরা এখন বসে আছি।